আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি। তো পটল চিংড়ি। চিংড়ি মাছ তো সবাই দো পেঁয়াজা খান বা মালাই, চিংড়ির মালাই বা এটা সেটা খান। তো মোর কাছে কিন্তু পটল চিংড়িটা খুব বেশি ভালো লাগে, সেই জন্য ভাবলাম বিষয়টা শেয়ার করো। অল্প কয়েকটা চিংড়ি মাছ নিলেই কিন্তু হবে। এই দেখেন পটলগুলা একটু খোসা রাখি রাখি কাটে নিছো আর কি, ডুমু ডুমু করে। আলু একটা নিছো চৌকো চৌকো করে কাটে। আর এই যে চিংড়িগুলো এইভাবে নিছো আর কি। তোমরা যদি চান চিংড়ির পুরোটা খোসা ফেলে দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মোর কাছে এইভাবে ভালো লাগে আর মোর হাজব্যান্ড এইভাবেও খুব পছন্দ করে। তো যাই হোক, কাটা ধোয়ার পর্ব শেষ হয়ে গেছে। তারপর ওগুলোতে লবণ হলুদ মাখায় নিছো। তারপর গেল চুলার কাছে। তারপরে যে চুলাতে তেল দিয়ে দিছো, সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে গেছে, তারপর এর মধ্যে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিবেন। তারপর ছাড়ার পর সুন্দর মতো যে ভাজা ভাজা করে নেবে, একটু একটু লাল লাল করে ভাজে নেবে আর কি। তাহলে কিন্তু বিষয়টা সেই রকম হবে, দারুণ একেবারে জমে যাবে। তো যাই হোক, দেখেন সরিষার তেলের জন্য একটু বুদ বুদ দেখা যাচ্ছে, ওটা কোনো বিষয় না। কি সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এর চেয়ে কিন্তু আর কড়া করে ভাজি নেওয়া যাবে না, এরকমই ভাজি না লাগবে। এটা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো ভাজি নেন পরপর। সুন্দর করে আলুগুলো ভাজি নেব আর কি। এই যে আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেওয়ার পর এখন যে মাছগুলো ছিল চিংড়ি মাছগুলো এখন ওগুলোর মধ্যে দিয়ে দেব। তো আর একটা টিপস তোমাদেরকে দাও, তোমরা চাইলে কিন্তু এই চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কাটিয়েও কিন্তু দেবার পারেন, সেটা তোমার কারো ইচ্ছা। তো যাই হোক, মেয়ে যে বড় বড় করে দিছো। এই দেখেন কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলো দিছো। আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি কিন্তু মোর কাছে খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে চিংড়ি মাছটা দিয়ে সুন্দর মতো যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন সবগুলো এক এক করে তুলে নিলাম আর কি। খুবই কিন্তু সিম্পল রান্না, খুব সহজ কিন্তু। তারপর তুলে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবে যে জিরা ফোড়ন, তারপরে দেবে হচ্ছে কালো জিরা ফোড়ন। এই কালো জিরা ফোড়ন দিলে যে তরকারি অন্য লেভেলে চলে যায়, সেই রকম একটা টেস্ট চলে আসে, সেটা কিন্তু বলার বাহিরে। যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু বুঝবেন বিষয়টা। তারপর এখানে দিয়ে দিচ্ছ হচ্ছে 2টা পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি কুচি করে কাটি দিছো। তো তোমরা কেউ চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও দিবার পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজগুলো যখন একটু অল্প একটু ভাজা হয়ে গেছে, তারপরের মধ্যে দিয়ে দেবেন হচ্ছে টমেটো বাটিও দিবার পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মোর বাটার সময় ছিল না, সেই জন্য এইভাবে দিছো আর কি। তো যাই হোক, এই যে সুন্দর মতো টমেটোগুলো দেওয়ার পর এখন এটা ভালো করে একটু গলায় নেব আর কি, মানে নরম করে নেব। তার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে, মানে পেঁয়াজটা আর টমেটো যেন সুন্দর মতো নরম হয়ে আসে, কষে আসে, সেই ভাব যখন চলে আসবে বাকি মশলা, তখন তারপরের মধ্যে অ্যাড করলাম আর কি। তো এ দেখেন সুন্দর মতো হইতেছে আস্তে আস্তে। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া অল্প পরিমাণ, কারণ লবণ হলুদ মাখায় কিন্তু আগে সবজিগুলো ভাজি না আছে, সেজন্য অল্প পরিমাণে দিন আর কি। খুব বেশি পরিমাণে হলুদ দিলে আবার গন্ধ হয়ে যাবে, তখন রান্নাটার মজা লাগবে না। তো যাই হোক, তারপরে এর মধ্যে এখন অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এর মধ্যে দিয়ে দেব আর কি। তো একটা বিষয় কি, অনেকে তরকারির মধ্যে এত এত মশলা দিয়ে দেন, আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব। কি এত এত মশলা দিলেই কি তরকারি মজা হয়? না। মোর রান্নাটা মুই যেভাবে অল্প অল্প মশলা দিয়ে রান্না করো, একবার ট্রাই করে দেখেন, মনটাও শান্তি হবে, পেটটাও ভালো থাকবে আর কি, স্বাস্থ্যটাও ঠিক থাকবে। তারপর দেখেন এই যে এখানে মরিচের গুঁড়া দেন। মরিচের গুঁড়াতে যেহেতু ঝাল কম, সেই জন্য একটু বেশি করে দিস, 1.5 চামচ মতো এর মধ্যে দিয়েছেন। দেওয়ার পর এখন সুন্দর করে নাড়াচাড়া দিলেন। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি কোনো রকম পানি দিবে না, পানি ছাড়াই কিন্তু মশলাটা সুন্দর মতো কষানো আর কি। যদি পানি দেন তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে, অন্যরকম একটা টেস্ট চলে আসবে, তখন ভালো লাগবে না। তো এই অবস্থাতে যে ভাজি রাখা আলু পটলগুলো ছিল, সেগুলো দিয়ে সুন্দর মতো আগে কষাই নেব আর কি। এই যে দেখেন কি সুন্দর মতো এই মশলা টশলাগুলো দিয়ে আগে কষা নিতেছে, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও পানি দেওয়া নেই, আর পানি কিন্তু দেওয়াও যাবে না, পানি দিলে কিন্তু ওটার স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। তো যখন সুন্দর মতো যখন কষা টষা হয়ে গেছে, ভালো করে একবার সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষানি টষানি সুন্দর হয়ে গেছে, তারপরে এর মধ্যে দিয়ে দিন অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ কষায় নেব আর কি। মানে এই পর্যায়ে যত ভালো কষানি হবে, ততই কিন্তু টেস্টটা চলে আসবে আর কি। এই দেখেন কি সুন্দর মতো টকবক করে জাল উঠতেছে, আর কি যে একটা দারুণ কালার চলে আসছে, মানে বলার বাহিরে। তো তোমরা তো দেখতেইছেন, বিষয়টা দেখেই তো বুঝতেছেন যে তরকারিটা কতটা স্বাদের হয়েছে, দেখেই তো বোঝা যাইতেছে। তারপরে যে চিংড়ি মাছগুলো কি সুন্দর করে দিয়ে দিন, চিংড়ি মাছেরও সেরকম সুন্দর একটা কালার চলে আসছে, উফ অসাধারণ। তো যাই হোক, এই দেখেন কি সুন্দর মতো যখন কষানি হয়ে গেছে, তারপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিন ওইখানে, কারণ পটল আলু সব কিছু ভাজা ছিল, আবার কিছুক্ষণ ধরে কষায় নিছো, তার মানে রান্না হয়তো আর বেশিক্ষণ দেরি নেই। তো সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে যে সুন্দর মতো জাল টাল দিয়ে বলক উঠে নিতেছো আর কি। তো তোমরা কেউ চাইলে এর মধ্যে কিন্তু কাঁচামরিচও দিবার পারেন, আবার অন্য ফ্লেভার আনার জন্য ধনিয়া পাতাও দিবার পারেন, কিন্তু মোর কাছে ইলিশ মাছ আর চিংড়ি মাছের মধ্যে ধনিয়া পাতা বা এটা সেটা দিলে অন্যরকম একটা লাগে আর কি। ইলিশ মাছ আর চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, মোর কাছে মনে হয় এটা এরকমই থাকে, এর মধ্যে আর বাদ বাকি কোনো বাড়তি
ফ্লেভারের কোনো দরকার নেই, সেই জন্য এর মধ্যে আমি হচ্ছে ধনিয়া পাতা দিনও না। তো তোমরা সেটা কিন্তু দিবার পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখেন যখন ঝোলটা একটু ঘন ঘন আসতেছে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়ার মধ্যে দিয়ে দিন। দিয়ে তারপর এখন নাড়াচাড়া দিয়ে তারপর আর একটু জাল হইলে নামাই ফেলবো। দেখছেন কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেলো মোর আজকের রেসিপিটা। আর আমি তো সবসময় তোমাদের সাথে সহজ সহজ রেসিপি তুলে ধরো আর কি, কখনো তো জটিলভাবে তোমাদের সামনে তো তুলে ধরো না। তো দেখেন কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে, স্বাস্থ্যকর একটা রেসিপি, মনও ভালো হয়ে যাবে, পেটও শান্তি হয়ে যাবে। সেটা তো তোমার ঘর আগে কিছু, দেখুন কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।